শনিবার 6টা বেজে গেছে। উঠবো করছি, বস চেম্বারে ডাকলেন। দুটো মিটিং সেরে অফিস থেকে যখন বের হলাম তখন 12টা 20 বেজে গেছে। লাস্ট ট্রেন পাবো না দেখে বসকে বললাম, স্টেশনে পৌঁছে না দিলে তো সারা রাত অফিসেই থাকতে হবে। বস তখন নিজের গাড়ির ড্রাইভারকে ফোন করে বলে দিলেন সৌরিকবাবুকে বিধাননগর স্টেশনে নামিয়ে দিয়ে আসতে। বিধাননগর থেকে 11টা 50-এ লাস্ট বনগা লোকাল ধরে বারাসাতে যখন নামলাম তখন রাত 12টা 45। সেপ্টেম্বর মাসের 6 তারিখ হলেও আজ বেশ গরম। আকাশ কালো মেঘে ছেয়ে আছে, বৃষ্টিও 1-2 ফোঁটা করে পড়ছে, সেই সঙ্গে খুব বিদ্যুৎ চমকাচ্ছে, জোরে জোরে বাতাসও বইছে। ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে এসে বুঝতে পারলাম কারেন্ট অফ। স্ট্যান্ডে এসে কোনো টোটো বা ভ্যান দেখতে না পেয়ে বাধ্য হয়ে হেঁটে ফ্ল্যাটের দিকে এগোতে লাগলাম। অন্ধকারের মধ্যে জোরে হাঁটবো তার উপায় নেই, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ, জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে। সারাই হবে বলে রাস্তার ধারে মোটা মোটা যে পাথরগুলো ফেলা আছে সেই পাথর রাস্তার ওপর জায়গায় জায়গায় উঠে এসেছে, ফলে একটু সতর্ক হয়ে না হাঁটলে পা পাথরের ওপরে পড়ে কিংবা গর্তে পড়ে মচকে যেতে পারে, কিংবা ডিসব্যালেন্স হয়ে পড়েও যেতে পারি। রাস্তার ধারের বাড়িগুলোর কাঁচের জানালা ভেদ করে ইনভার্টারের আবছা আলো যেটুকু রাস্তায় পড়েছে সেই আলোতে রাস্তা দেখতে দেখতে সন্তর্পণে হাঁটছিলাম। অর্ধেকের বেশি রাস্তা চলে এসেছি। মহুয়ার গেট পার করে যেই একটু এগিয়েছি দেখলাম আমার ডান দিকে আবছা অন্ধকারের মধ্যে একটা মেয়ে হাঁটু ভাঁজ করে বাঁ দিকে কাঁধ হয়ে পড়ে আছে। একটা মেয়েকে এইভাবে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে গেলাম। ইতস্তত করতে করতে কাছে গিয়ে মোবাইলের টর্চ জ্বালিয়ে মেয়েটার পোশাক পরিচ্ছন্ন দেখে মনে হলো নিশ্চয়ই কোনো বড় ঘরের মেয়ে। নিচু হয়ে মেয়েটাকে কয়েকবার ডাকার পর সাড়া না পেয়ে নাকের কাছে হাত নিয়ে গিয়ে দেখলাম নিঃশ্বাস পড়ছে। উঠে রাস্তার এ মাথা ও মাথা তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই, শুধু কয়েকটা কুকুর ছাড়া। রাস্তার ধারের বাড়িগুলোর জানালা বন্ধ, তবু সাহায্যের আশায় দুবার ডাক দিলাম, কোনো সাড়া পেলাম না। এদিকে ঝড়ও উঠে গেছে, সেই সঙ্গে বৃষ্টিটাও জোরে শুরু হয়েছে। মেয়েটার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম এরকম দুর্যোগের রাতে মেয়েটাকে ফেলে একা যাওয়াটা কি উচিত হবে? এদিকে আবার মেয়ে বলে আমি কি করব সেটাও ভেবে পাচ্ছি না। চোখ ঘুরিয়ে আশেপাশের বাড়িগুলোর দিকে তাকিয়ে কেউ কি আছেন বলে আবার একবার ডাক দিয়ে দ্বিতীয়বার ডাকতে যাব, দেখি আমার থেকে 3-4 হাত দূরে 5টা কুকুর জলজলে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে গড়গড় করছে। কুকুরগুলোকে দেখে ঠিক করে নিলাম এত রাতে মেয়েটাকে এখানে ফেলে রেখে যাওয়াটা মোটেও ঠিক হবে না। ঘরে নিয়ে যাই, তারপর জ্ঞান ফিরলে বাড়ি পৌঁছে দেওয়া যাবে। মেয়েটিকে কোলে তুলে নিয়ে কয়েক পা হেঁটে বুঝতে পারলাম এভাবে নিয়ে যেতে পারবো না। কোল থেকে কাঁধে নিতে গিয়ে দেখলাম কুকুর 5টা আমার পিছন পিছন আসছে। মেয়েটিকে নিয়ে কালীবাড়ির ভেতরের রাস্তা ধরে ইলেকট্রিক অফিসের পাশ দিয়ে নিজের ফ্ল্যাটের সামনে এসে পিছন ফিরে দেখি কুকুরগুলো আর নেই। মোবাইলের টর্চের আলোর সাহায্যে সিঁড়ি ভেঙে 3 তলায় উঠে গেটের এবং দরজার চাবি খুলে ঘরে ঢুকে ইনভার্টারের সুইচ অন করে আলো পাখা চালিয়ে দিয়ে ফোনটা রেখে নিজের অগোছালো বিছানায় মেয়েটিকে শোয়াতেই দেখলাম বাঁ দিকের মাথার পাশে খানিকটা কেটে রক্ত জমাট বেঁধে আছে। ঘরে বেটাডিন ছাড়া অন্য কিছু না থাকায় চুল ভর্তি মাথার ক্ষতস্থান পরিষ্কার করে বিটাডিন লাগিয়ে ফোনের টর্চ বন্ধ করে ওয়াশরুমে ঢুকলাম। আমি সৌরিক, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। ছোটোবেলাটা বসিরহাট শহরে কাটলেও বাবা মা মারা যাওয়ার পর বাকি পড়াশোনাটা দমদমে দিদির বাড়িতে থেকে শেষ করেছিলাম। চাকরি পাওয়ার 2 বছরের মাথায় কৃষ্ণনগর রোডের ওপর এই ফ্ল্যাটটি কিনেছি। একাই থাকি। রান্নাবান্নায় খুব একটা পাকাপোক্ত নই, সিদ্ধ খাই। প্রেসার কুকারের মধ্যে চাল, পটল, ঢেঁড়স, 2টো ডিম, পরিমাণ মতো নুন, জল আর একটু বাটার দিয়ে গ্যাসে চাপিয়ে দিয়ে স্নান করতে যাই। স্নান থেকে ফিরতে ফিরতে 4-5টা সিটি পড়ে যায়।
গ্যাসটা নিভিয়ে দিয়ে বাবা মায়ের ছবির সামনে দাঁড়িয়ে তাদের প্রণাম করে একেবারে অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে কুকারটা টেবিলের ওপরে রেখে পাখা ফুল স্পিডে চালিয়ে ঢাকনা খুলে দিই। তখনকার মতো কিছুটা খেয়ে বাকিটা আবার ঢাকনা লাগিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই, রাতে গরম করে খাবো বলে। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি মেয়েটি বিছানার ওপর বসে আছে। আমাকে দেখে একটু জড়সড় হয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। আমি দ্রুত পাশের ঘরে ঢুকে টাওয়েল চেঞ্জ করে প্যান্ট শার্ট পরে মেয়েটির সামনে এলাম। মেয়েটি কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে বলল, আপনি কে? এখানে কেন? এরকম একটা প্রশ্নের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, তাই কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম, এটা আমার ফ্ল্যাট। আপনি স্টেশন রাস্তার ধারে পড়েছিলেন। তখন রাত প্রায় 1:45, ঝড় বৃষ্টি হচ্ছিল, কারেন্টও অফ ছিল, সেই সঙ্গে 5টা কুকুর আপনাকে ঘিরেছিল বলে ফেলে আসতে পারিনি, এখানে নিয়ে এসেছি। মেয়েটি চুপ করে আছে দেখে বললাম, এত রাতে আপনি ওখানে এলেন কি করে? আপনার বাড়ি কোথায়? আপনাকে কি কেউ আঘাত করে ফেলে দিয়ে গিয়েছিল, নাকি আপনি পড়ে গিয়েছিলেন? সে বলল, আমি কিছু মনে করতে পারছি না। ঢোক গিলে বললাম, আপনার নাম কি? সে বলল, জানি না। আমি মেয়েটির দিকে একদৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, আপনি কি এত রাতে আমার সঙ্গে ঠাট্টা করছেন? আপনার বাড়ি কোথায় বলুন, আমি আপনাকে সেখানে দিয়ে আসব। মেয়েটি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, বললাম তো আমার কিচ্ছু মনে নেই। মেয়েটির কথা শুনে পাশে ডাইনিং টেবিলের সামনে থাকা চেয়ারের ওপর ধপ করে বসে পড়ে মাথার চুল টানতে টানতে ভাবতে লাগলাম, আমি কি কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে চলেছি? কেমন যেন একটু ভয় ভয় করতে লাগলো। মেয়েটি হঠাৎই খিলখিল করে হেসে উঠল, বলল, মাথার চুলগুলো অত জোরে জোরে টানলে সব তো উঠে যাবে, অত চিন্তা করছেন কেন? আমার মনে পড়লে সব বলবো। এখন কিছু খেতে দিন না, খুব খিদে পেয়েছে। মেয়েটিকে বললাম, আপনি বুঝতে পারছেন না, আমি এখানে একা থাকি, সেটা এই ফ্ল্যাটের সবাই জানে। হঠাৎ করে ফ্ল্যাটের লোকগুলো আপনাকে দেখলে আমি কি বলবো বলুন তো? মেয়েটি অবলীলাক্রমে বলে দিল, যা হয় একটা কিছু বলে দেবেন, এখন খেতে দিন। বলেই মেয়েটি বিছানা থেকে নেমে পাশের ঘরটা দেখে এসে রান্নাঘরের সামনে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। ফ্রিজ খুলে কুকার বার করে সেটা গ্যাসে চাপিয়ে একটু গরম করে কুকারের মধ্যে থাকা সকালের তৈরি করা খাবার একটা থালায় গুছিয়ে টেবিলে দিয়ে বললাম, খেয়ে নিন। মেয়েটি এতক্ষণ ধরে সব দেখছিল। থালায় খাবার দিতেই বেসিনের সামনে গিয়ে বেসিনের ওপর পড়ে থাকা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে চেয়ারে বসে খাবার মুখে দিতে যাবে, কুকারের দিকে তাকিয়ে দেখল কুকারটা ফাঁকা। সে বলল, আপনার খাবার কোথায়? আপনি খাবেন না? বললাম, আপনি খেয়ে নিন, আমার খিদা নেই। সে উঠে রান্নার জায়গা থেকে একটা প্লেট নিয়ে এসে বেসিনে ধুয়ে তার খাবার থেকে অর্ধেকটা আমাকে দিয়ে ডিমটাকেও ভাগ করে বলল, খেয়ে নিন। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2:10। একে টেনশান, তার ওপর প্রচণ্ড খিদেতে বুঝতে পারলাম না খাবারটা ভালো লাগছে না গন্ধ হয়ে গেছে। তবে মেয়েটি কিন্তু মাথা নিচু করে খেয়ে যাচ্ছে। খাওয়া শেষ, প্লেট থালা কুকার আর টেবিল পরিষ্কার করে ওয়াশরুমে ঢুকে দাঁত ব্রাশ করে বেরিয়ে এসে মেয়েটিকে বললাম, আপনি এখানে শুয়ে পড়ুন, আমি পাশের ঘরে শুচ্ছি। মেয়েটি বলল, পাশের ঘরে কোথায় শোবেন? বিছানা তো আপনার এই একটাই। একটু সরুন বলে ডিভানের ভিতর থেকে তোশক, চাদর আর বালিশ বার করে পাশের ঘরে যেতে যেতে বললাম, যদি কোনো দরকার হয় আমাকে ডাকবেন, ভয় করলে আলো জ্বালিয়ে রাখতে পারেন, মাঝের দরজাটাও বন্ধ করে দিতে পারেন। পাশের ঘরের ফ্যানটা চালিয়ে ফ্লোরের ওপর তোশক পেতে তার ওপর চাদর পেতে বালিশ মাথায় দিয়ে শুতে যাব, মেয়েটি দরজার সামনে এসে বলল, আমার ড্রেসটা ভিজে গেছে, অল্প বিস্তর কাদামাটিও লেগে আছে, ভাবছিলাম একটু স্নান করব। বললাম, সে না হয় করুন, তবে মাথা ভেজাবেন না, আপনার মাথায় কাটা আছে।
মেয়েটি ঠিক আছে বলে দাঁড়িয়েই থাকলো। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললাম, আর কিছু বলবেন? সে বলল, পরনের জামা কাপড় কিছু দিন না, এই মরেছে। আপনার পরনের জামা কাপড় না? মানে মেয়েদের পরনে তো কিছু নেই এখানে। তাছাড়া আমার কোমর তো 34। হঠাৎ মনে পড়ায় বললাম, আচ্ছা দাঁড়ান দেখছি। উঠে আলমারি খুলে খুঁজে একটা পাজামা আর একটা গ্রে কালারের টি শার্ট বার করে বললাম, দেখুন তো এগুলো দিয়ে কাজ মেটে কিনা। সে একটু হেসে আমার হাত থেকে জিনিস দুটো নিয়ে দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। মোবাইলটা টিপে দেখলাম 2:30 বেজে গেছে। আলো নিভিয়ে সোজা হয়ে শুয়ে চোখ বন্ধ করতেই মনে হতে লাগলো, মেয়েটাকে এখানে নিয়ে এসে কি ঠিক করলাম? পরক্ষণেই 5 জোড়া কুকুরের জলজলে চোখের সামনে ভাসতে লাগলো। গল্পটি 2টি পর্বে, দ্বিতীয় পর্ব আসবে আগামীকাল।